আমাদের ভয়েস অফ বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ। আসবো। মিষ্টি কণ্ঠস্বরে মাথা তুলে তাকালো সিথা। সুপ্ত দাঁড়িয়ে আছে। ওকে দেখে হাসি ফুটে উঠল সিথার ঠোঁটের কোণে। এসো না। কি করছিলে? মাথায় তেল দিচ্ছিলাম, মাথাটা কেমন ভার ভার লাগছে। ভার ভার লাগলে শ্যাম্পু করতে হয়, তেল দিলে তো আরো ভার ভার লাগবে। শ্যাম্পু আর করব কিভাবে? শ্যাম্পুর স্মেল সহ্য করতে পারছি না। কি, তুমি শ্যাম্পু স্মেলও সহ্য করতে পারছো না? হুম, সেই 6 মাস থেকে এই সমস্যা। শ্যাম্পু করনি এতদিন? করিনি আবার। একবার শ্যাম্পু করেছি তো 2বার বমি করেছি। এই করে করেই যাচ্ছে। বসো, দাঁড়িয়ে রইলে কেন? বসতে ভালো লাগছে না, এই জন্যই তো হেঁটে বেড়াচ্ছি। সে কি কোনো সমস্যা মনে হচ্ছে? সুপ্তর পেটে হাত রেখে প্রশ্ন করল সিথা। ওহ, জানো আজকে বাবারা আমার কি করেছে? সকাল থেকে এই পর্যন্ত মোট 3বার, আর কেন জানি করছে না। সেই থেকে অপেক্ষা করছি আবার কখন কি করবে। মুখ ফুলিয়ে বলল সুপ্ত। ওর বলার ধরনে হেসে ফেলল সিথা। করবে করবে, একটু ধৈর্য ধারণ করো। আচ্ছা, তোমার চুলগুলো এত বড়, বেনি কি করে করো? তোমার বন্ধু বেনি করে দেয়। আমি অকর্মণ্য, হাত খোপা ছাড়া কিচ্ছু পারি না। বাবা, প্রিয় চুলও বাঁধতে জানে? হ্যাঁ প্রিয়। মাথা বাড়িয়ে কৌতুকের সাথে বলল সুপ্ত। প্রিয়র কানে অবশ্য কোনো কথাই যায়নি। সে একবার তাকিয়ে বোবার মতো হেসে পুনরায় ব্যস্ত হয়ে পড়ল। সুপ্ত সিথার পেছনে বসতে বসতে বলল। দাও আজ আমি বেনি গেঁথে দিই। জানো তো, আমার বড় আপুর চুলগুলো অনেক বড় ছিল। ওকে সবসময় চুল বেঁধে দিতাম আমি। একবার বান্দরবান ট্যুরে গেল, ফিরল একদম বেল করে। হাই ভগবান, কেন? যে টিমটার সাথে গিয়েছিল ওখানে একটা মেয়ের মাথায় উকুন ছিল, বুঝতেই পারেনি। এক রাতেই উকুন ওর মাথায় ট্রান্সফার হয়ে যায়। পূর্বে কি মাথা চুলকাতে চুলকাতেই জীবন শেষ। উকুনের হাত থেকে বাঁচতে বেচারি তার হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোই ফেলে দিল। হাসতে হাসতে বলল সুপ্ত। সিথারও হাসি পাচ্ছে, আবার দুঃখও লাগছে। দুটো না ভাব দেখে সুপ্ত বলল। হাসো হাসো, এটা কিন্তু হাসিরই কথা। মা ওর ন্যাড়া মাথা দেখে তো শকে মূর্ছা গিয়েছিল একবার। ওকে 2 দিন ভাত খেতে দেয়নি আগে। 2 দিন না খেয়েছিল? মোটেও না, 2 দিনই বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়েছে। আপু যে দুষ্ট। আর তুমি? তুমি বুঝি দুষ্ট নাও? একদম না, আমি ভীষণ ভদ্র একটা মানুষ, শান্তশিষ্ট মেয়ে। আর লেজি বিশিষ্ট? সুপ্তকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল সিথা। সুপ্ত কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে সম্মতি দিল। অতঃপর দুজনেই হেসে উঠল একসাথে। তবে সিথার মনে হলো হাসতে গিয়ে চাপ বেশি লাগছে পেটের উপর। ও তবুও স্বাভাবিকভাবে বসে থাকার চেষ্টা করল, তবে বেশিক্ষণ পারল না। একটা সময় বিড়বিড় করে সুপ্তকে বলল। এই সুপ্ত, আমার মনে হয় সময় হয়ে গেছে। সুপ্ত ঠিক মতো শুনতে পারল না। চুলে রাবার লাগাতে লাগাতে প্রশ্ন করল। কি বললে? সিথা মুখে কিছু না বলে সুপ্তর দিকে তাকালো। সুপ্ত দেখলো ওর চোখগুলো টসটসে লাল হয়ে গেছে। ঘাবড়ে গেল একদম। কাঁধে হাত রেখে ভয়ার্থক গলায় জিজ্ঞেস করলো। এই কি হয়েছে তোমার, পেইন উঠেছে? হুম। আলতোভাবে উত্তর করলো সিথা। সুপ্তকে আর পাইকে প্রিয় আর রমলা মাসির নাম ধরে জোরে জোরে ডাকতে আরম্ভ করলো। আর ভয়ার্থক গলা শুনে দুজনেই তড়িৎ ছুটে এলো ওদের কাছে। এর পরের সময়টা খুব দ্রুত এবং অস্থিরতায় কাটল। শহরে তো হরতাল চলছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, যাওয়ার উপায় নেই। তাই মফস্বলের একটা সরকারি হসপিটালে সীতাকে নেওয়ার ব্যবস্থা করা হলো। সেখানে গিয়ে দেখা গেল ছুটির দিন বলে ডাক্তার নেই, ডাক্তার আসবেন সন্ধ্যায়। এদিকে সীতা যন্ত্রণা সইতে পারছে না কিছুতেই। তার এমন অবস্থা, না পারছে বসতে, না পারছে দাঁড়িয়ে থাকতে। প্রিয় বুঝে উঠতে পারছে না কি করবে। পরে সুপ্ত বলল সংগঠনের ছেলেগুলোকে কল করতে, তারাই পারবে সাহায্য করতে। প্রিয় তাই করল। ঠিক কল পেয়ে ছুটে এলো ওরা।
সাথে নিয়ে এলো ডাক্তারকে এবং প্রয়োজনীয় সব ওষুধপত্রগুলো। দ্রুত ওটি রেডি করা হলো। ওটিতে ঢোকার মুহূর্তে শিথা সুপ্তর হাতে হাত রেখে আর্দ্র গলায় বলল, আমার সন্তানকে সবার পূর্বে কোলে নেবে তুমি, কেমন? সুপ্ত ছলছল চোখে মুচকি হেসে ওর গালে হাত রেখে উত্তর দিল, তাই হবে, তুমি কিছু চিন্তা করো না, সব সহি সালামতে হবে ইনশাআল্লাহ। উত্তরে শিথা কিঞ্চিত হেসে মাথা নাড়ালো। তারপর সময়গুলো কাটলো রুদ্ধশ্বাসে। প্রিয় অস্থিরভাবে পায়চারি করছিল ওটির সামনে। রমলাও এক মনে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছিল, তবে সুপ্ত অস্থির ছিল না। না তার মনে কোনো প্রকার শঙ্কা ছিল, বরং তার কেবলই মনে হচ্ছিল একটা ভালো কিছুর সূচনা হতে যাচ্ছে আজ। হসপিটালের বারান্দায় শেষ মাথায় দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল ও নতুন সূচনাটার। দীর্ঘ 3 ঘন্টা পর সেই সময়টা এলো। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, অসংখ্য পাখপাখালিতে ভরে উঠল আকাশের বুক। হলদেটে মেঘরাশি আকস্মাৎ গোলাপি আভায় নিজেকে মুড়ে এক নবরূপ ধারণা করল। ঠিক তখন হসপিটালের 2য় ফ্লোর মুখরিত হয়ে গেল নবজাতকের কান্নার শব্দে। নতুন সদস্যকে সাদরে আমন্ত্রণ জানাতে প্রকৃতিতে বয়ে গেল এক মিঠিল বাতাস। সুপ্ত চোখ বন্ধ করে হেসে উঠল, আর বদ্ধ চোখের কোল থেকে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল টুপ করে। খানিক পর নার্স বেরিয়ে এলো সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট পুতুলটাকে নিয়ে। প্রিয়র দিকে বাড়িয়ে দিয়ে সহাস্যে বলল, কংগ্রাচুলেশন, ছেলে বাচ্চা হয়েছে। প্রিয় বাচ্চাকে কোলে নিল না, কেবল মুখের দিকে তাকিয়ে নার্সকে উদ্দেশ্য করে শুধালো, আমার স্ত্রী। সেও সুস্থ আছে। নার্সের উত্তর শুনে হাসি ফুটে উঠল প্রিয়র ঠোঁটের কোণে। ও সুপ্তর দিকে তাকিয়ে ওকে ইশারায় ডাকল। সুপ্ত চোখের জলটা আলতো করে মুছিয়ে এগিয়ে এলো। বাচ্চাকে সর্বপ্রথম ওর কোলেই দেয়া হলো। ও বাচ্চাটাকে পরম মমতায় বুকে আগলে নিয়ে কপালে একটা চুমু খেয়ে আর্দ্র গলায় বলল, সমিত অর্থ সূচনা বিন্দু। তুমি তোমার বাবা মায়ের জীবনের নতুন সূচনার দ্বার উন্মোচিত করে দিলে বাবা। এই ধরনীতে তোমার স্বাগত। পিজি হাসপাতালে আইসিইউ এর বাইরে দেয়ালে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে নিদ্র। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তার। ট্রিটমেন্ট শেষে মাত্র কিছুক্ষণ পূর্বে মামাকে আইসিইউতে শিফট করা হলো। ডাক্তার বললেন ইনসুলিন হিসেবে যে ইনজেকশনটা উনি নিয়েছিলেন সেটা মূলত ইনসুলিন নয়, ক্ষতিকারক একটা বিষ ছিল। এই বিষের তীব্রতা এত যে কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে যেতে পারে। ভাগ্যিস নিদ্র সঠিক সময়ে পৌঁছেছিল, নইলে তো। মামাকে বিষ দিল কে? সন্দেহের তীর তো ঘুরে ফিরে মায়ের দিকেই যাচ্ছে। মামার তেমন কোনো শত্রু থাকার কথা নয়, থাকলেও বাড়ি থেকে ইনসুলিনের ভায়াল চেঞ্জ করবে কিভাবে? স্পষ্ট বোঝা যাচ্ছে মা করেছে এসব। সে কি কোনোভাবে বুঝতে পেরেছে নজরদারির ব্যাপারটা? কিছুক্ষণ পূর্বের কথা, বাসায় জামাল সাহেব আর নিদ্র ছাড়া কেউ ছিল না। কয়েকদিন যাবৎ জামাল সাহেব অসুস্থ বোধ করছিলেন, তাই অফিস যাননি। খাওয়া দাওয়ার প্রতিও কেমন যেন অনীহা। স্ত্রী বাসায় থাকলে জোর করে হলেও খাওয়াতো, কিন্তু আজ সে নেই, তাই অনিয়ম হয়েছে ভালোই। ঘরে বসে বসে বই পড়ছিলেন। দুপুর গড়াতেই ক্ষুধা লেগেছিল বোধহয়। বই পড়া বাদ দিয়ে ইনসুলিন নিলেন। ইনসুলিনটা ওনাকে খাওয়ার 8 ঘন্টা আগেই নিতে হয়। ইনসুলিন নিলে গা কাঁপে, একটু দুর্বল লাগে, তাই প্রায়ই ইজি চেয়ারে মাথা এলিয়ে শুয়ে থাকেন। আজ ইনসুলিন নেওয়ার কয়েক মিনিট পর থেকে মাথা ঝিমঝিম শুরু হলো। বুক ধরফর করছিল, চোখ দিয়ে অনর্গল পানি বেরোতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই চোখে অন্ধকার দেখা শুরু করলেন। নিদ্রকে ডাকার চেষ্টা করছিলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। 1 মিনিটের জন্য মনে হচ্ছিল মৃত্যুর দুয়ারে পা দিয়ে ফেলেছেন। কিন্তু সৃষ্টিকর্তা যার মৃত্যু লিখে রাখেননি, সে যে কোনো উসিলায় বেঁচে যাবেনি। সৃষ্টিকর্তার আদেশেই যেন উপস্থিত হলো নিদ্র। চৌঘাটে দাঁড়াতেই সে দেখল ইজি চেয়ারটায় মামা অস্বাভাবিকভাবে মাথা এলিয়ে শুয়ে আছেন। তার শরীর থরথর করে কাঁপছে। একটু এগিয়ে আসতেই দেখতে পেল শুধু কাঁপছেই না, মুখ থেকে ফেনা জাতীয় কিছু বের হচ্ছে। খারাপ কিছু হয়েছে আন্দাজ করে 1 মিনিট সময় বের করলো না। ড্রাইভারকে কল করে গাড়ি বের করতে বলে কাজের লোককে সাহায্যে মামাকে নিচে নামালো। তারপর গাড়ি করে সোজা হসপিটাল। ডাক্তার বললেন প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে, এখন সেন্স নেই। 4 ঘন্টার আগে দেখা করা সম্ভব নয়। বাসার কাউকে জানাতে চাচ্ছে না নিদ্র। মামার সাথে কথা বলার পর না হয়, কিন্তু এমন অসুস্থ অবস্থায় কিছু জিজ্ঞেস করা কি ঠিক হবে?
অনেক ভেবেচিন্তে শেষে তৌসিফকে কল করল। সংক্ষেপে সবটা বুঝিয়ে ডেকে পাঠালো হসপিটাল। তৌসিফি ওকে সাজেশন দিল আর কাউকে বলার দরকার নেই, সেন্স ফিরুক, তারপর না হয় বলা যাবে। শীতার জ্ঞান ফিরেছে মাত্র। এতক্ষণ প্রিয় ওর বেডের পাশে বসে একটা হাত শক্ত করে আঁকড়ে ধরেছিল। জ্ঞান ফিরতে দেখে উঠে দাঁড়ালো, আলতো হেসে জিজ্ঞেস করল, কষ্ট হচ্ছে? একটু। আমার ছেলে কোথায়? এই তো তোমার ছেলে। বাচ্চাকে কোলে নিয়ে এগিয়ে এলো সুপ্ত। সীতার পাশে শুইয়ে দিতে দিতে বলল, ছেলে কিন্তু একদম বাবার মতো হয়েছে, বুঝতে পেরেছো? চোখ নাক সব প্রিয়র ফটোকপি। আমার সাথে একটুও মেলে না বুঝি? তোমার আদলে মুখটা গড়ে উঠেছে বটে, আর গায়ের রংটা একদম তোমার মতো, বাকি সব বাবার সাথে মিলে। সব সময় প্রার্থনা করতাম যেন বাবার মতো হয়, তাই তো এত মিল। এই সীতা, অনেক তো হলো, বাবুকে ফিট করাবে না? হ্যাঁ, একটু হেল্প করো না। দীর্ঘক্ষণ চেষ্টার পর রমলা মাসি আর সুপ্তের সাহায্যে বাচ্চাকে খাওয়াতে সক্ষম হলো সীতা। প্রিয় এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। সুপ্তকে ডেকে নিল কেবিনের ভিতর। তারপর চোখের ইশারায় কি যেন বোঝালো। প্রিয় বড় করে শ্বাস টেনে মাথা নেড়ে সম্মতি দিল। অতপর এগিয়ে গেল সীতার দিকে। সীতা তো কিছুই বুঝতে পারছে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওদের দুজনার দিকে। এর মাঝে প্রিয় পকেট থেকে সিঁদুরদানি বের করে পা হাতে রাখল। সীতা তো অবাক। ওকে অবাকের চরম সীমায় পৌঁছে দিতে প্রিয় সিঁদুরদানি থেকে খানিকটা সিঁদুর আঙুলে নিয়ে ওর মুখের উপর ঝুঁকে গেল। মিষ্টি হেসে সিঁদুরটুকু পরিয়ে দিল সিঁথিতে। সাথে সাথেই চোখে মুদে নিল সীতা। ঠোঁটে ফুটে উঠল তার অনাবিল হাসি। প্রিয় ওর কপালে আলতো করে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, আমাকে একবার সুযোগ দাও সীতা, সবটা ঠিক করে দেবো এবার। আমি এই দিনটার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম গো। আজই অনাকাঙ্ক্ষিতভাবে দিনটা এসে যাবে বুঝতে পারিনি। তুমি আমায় ক্ষমা করেছো তো? ক্ষমা কিসের? ও কথা বলে আমায় লজ্জা দিও না। আমি তোমায় ভালোবাসি সীতা। আবেগপূর্ণ দৃষ্টিতে সীতার দিকে তাকালো প্রিয়। ওর মুখে ভালোবাসার কথা শুনে চোখে জল চলে এলো সীতার। ছলছল নয়নে আর্দ্র গলায় সে উত্তর দিল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি গো। আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসি। প্রিয় সীতার কপালে এবার গাঢ় চুম্বন এঁকে দিল। সীতা আবেশে চোখ মুদে তার সন্তানকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল। এই সন্তানই তো নতুন সূচনার কারণ। এদিকে সুপ্ত তড়িৎ গতিতে নতুন পরিবারের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিতে লাগলো। ওয়াজ ভীষণ খুশি। শেষ পর্যন্ত প্রিয়কে তার উজ্জ্বল ভবিষ্যতের পথটা দেখাতে পেরেছে। আজ আর কারো সাথে অন্যায় করা হলো না। সবাই সুখী হোক আপন মানুষের সাথে। একটা আরফানেজের উদ্বোধন করে বাসায় ফিরেই অনিমা জানতে পারল ভাইয়ের অসুস্থতার কথা। নেত্রতাকে হসপিটালে নিয়ে গেছে। এই কথা শোনার পর থেকে থম মেরে বসে আছে। ডেস্ক টেবিলের উপর ফোনটা বেজে যাচ্ছে অনবরত। সেদিকে অনাগ্রহের সাথে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে পুনরায় চোখ বন্ধ করে নিল সে। রকিং চেয়ারে দুলতে দুলতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিড়বিড় করে আওড়াতে লাগলো, তাহলে সমস্ত খেলা শেষ হতে চলেছে আজ, শুধুমাত্র তোমার জন্য ভাইজান, শুধুমাত্র তোমার জন্য। কই মাছে প্রাণ তোমার, সত্য বাহার সত্য উপায়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিলাম কোনো না কোনোভাবে ফিরে এলেই। তোমার সাথে আমার শত্রুতা কি বলতে পারো? আমি তো বড় উপকার করেছি তোমার। এতটা বছর ধরে টেনে যাচ্ছি তোমার পরিবারের বোঝা, আমার বিজনেসের অর্ধেকটাও দিয়ে দিয়েছি। এত ঋণী তুমি আমার কাছে, কোথায় ঋণ পরিশোধ করবে তা না ব্যাক স্টেপ করছো। সে ভাইজান, এটা তো অ্যাকসেপ্ট করিনি তোমার থেকে। কথা শেষে চট করে সোজা হয়ে বসলো অনিমা। ফোনটা টেনে নিয়ে নোটিফিকেশন বার থেকে মিসড কল ভেসে ওঠার নাম্বারটা ডায়াল করে কানে ঠেকালো। 5 সেকেন্ডে রিসিভ হলো কলটা। ওপাশ থেকে জড়তা মেশানো কণ্ঠস্বর ভেসে এলো, সময়টাই আমার খারাপ যাচ্ছে রে। তুই আর নতুন করে কি দুঃসংবাদ দিবি বল তবুও, বল। যশোরের এমপির লোক কে মেরেছে তার কোনো খোঁজ পেয়েছিস? প্রিয় মিত্র, বাড়ি কোথায় তার? এসবের সাথে সম্পর্ক কি? বলিস কি রে, এ তো জটিল গল্প। তোর মাথায় ঘিলু থাকলে ঠিক বুঝতে পারতি ওই দল আর এই দল কিভাবে মিলে গেল।
এটা রাজনীতি, বুঝেছিস? স্বার্থের কাছে শত্রুও পরম প্রিয় বন্ধু। চুপ, আর কিচ্ছু করতে হবে না। কয়েকটা দিন তোরা গা ঢাকা দিয়ে থাক। এখন আর ওকে খুঁজতে হবে না। কোথায় গেছে যাক। আমার কল না পর্যন্ত কোনো স্টেপ নেওয়ার দরকার নেই। আমি দেখছি ব্যাপারটা। আর হ্যাঁ, আমার এই নাম্বারে আর কল করার দরকার নেই। প্রয়োজনে আমি কল করব। বাকিদের ফোন নিয়ে বন্ধ করে রাখবি। শুধুমাত্র তোর ফোনটা যেন খোলা থাকে। হুম। ফোন রেখে চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো অনিমা। প্রিয় মিত্র, কে সে? এইসবের খোঁজ পেল কি করে? বাই এনি চান্স সত্য কি তার হেফাজতে আছে? পরপর দুটো অ্যান্টিভেনম ইঞ্জেকশন পুশ করার পর শরীর খানিক সুস্থ হলো জামাল সাহেবের। নিড্র আর তাসিফ দুজনে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া হয়নি তার। এতটা সময়ের মধ্যে নিড্র তাসিফকে অতীতের ইতিহাসগুলোর সারাংশ শোনালো। তাসিফ মুখ কালো করে বলল, ভালো না শোনালেও তোর ধারণাটাই সত্যি। এবার কেবল সত্যতা যাচাইয়ের পালা। বাবার মুখে আজই সব শুনতে হবে। মা যে এতগুলো অপরাধ করেছে তার তো শাস্তি প্রাপ্য। আমি ছেলে হয়ে তাকে কি শাস্তি দেবো বলতে পারিস? তাসিফের কাছে এ প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে কেবল নিড্রর কাঁধে হাত রেখে বলল, নিজেকে সামলা মিত্র। জামাল সাহেব একটু সুস্থ বোধ করতেই নিড্রর সাথে দেখা করতে চাইলেন। নিড্রকে ভেতরে পাঠিয়ে তাসিফ বাইরেই দাঁড়িয়ে রইল। ওকে এবার কল করতে হবে চট্টগ্রাম সাইদের কাছে। জামাল সাহেব নিড্রকে দেখে উঠে বসার চেষ্টা করলেন। নিড্র এগিয়ে গিয়ে তাকে পিঠে বালিশ দিয়ে আতশোয়া হয়ে বসতে সাহায্য করল। জামাল সাহেব ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, বসো বাবা, তোর সাথে আমার অনেক কথা আছে। কথাবার্তা পরে হবে মামা, আপনি আগে সুস্থ হন। পরে নয় বাবা, এখনই। তাতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মামা আপনার শরীর? শরীরের চাইতেও মনের ক্ষতটা বেশি বাবা, অপরাধ বোধের ক্ষত। আমি তোকে নিজের ছেলের মতো দেখি। ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি তোকে। সেই আমার কারণেই আজ তুই এত কষ্টের মধ্যে আছিস। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আপনি কি বলছেন বুঝতে পারছি না মামা। আমাকে তুই মাফ কর বাবা। আমি স্বপ্নেও কল্পনা করিনি অনিমা নিজের ছেলের সাথেই এত বড় অন্যায় করবে। তার মানে মাই? হ্যাঁ, অনিমাই কিডন্যাপ করিয়েছিল বৌমাকে। হয়তোবা এতদিন পাচারও করে দিয়েছে ইন্ডিয়ায়। হোয়াট? বিনা মেঘে বজ্রপাত হলো নিড্রর মাথায়। সব আমার জন্যই হয়েছে। আমি যদি শুরুতেই ওদের পরিবারের সাথে সন্ধি করার ব্যাপারটায় না করতাম, তাহলে মেয়েটা এসবের সাথে জড়াতো না। মা এত বড় অন্যায়টা কেন করলো মামা? প্রতিশোধ পরায়ণ হয়ে। সে যে আর 5টা মানুষের মতো মানসিকভাবে সুস্থ নয় বাবা। এ কথা শুনে নিড্র আবারও চমকালো। অপার বিস্ময় এবং একরাশ প্রশ্ন নিয়ে হতভম্বের মতো জামাল সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। জামাল সাহেব ঝরঝর করে কেঁদে ফেললেন। নিদ্র, তোর মা একজন সোশিওপ্যাথ। ছোটবেলাতেই আমরা বুঝতে পারি ওর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। দেখা যেত ও কোনো অপরাধ করলে এ নিয়ে কখনো আক্ষেপ করতো না। মাঝে মধ্যে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়তো, আবার মাঝে মধ্যেই নিষ্ঠুর বর্বর। নিজের কার্য হাসিলের জন্য অবলীলায় অপরাধ করে যেত। একসময় ওর এক অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য আমাদের পৈতৃক নিবাস রাজশাহী ছাড়তে হয়। রাজশাহীতে যৌথ ফ্যামিলিতে থাকতাম আমরা, চাচা, জ্যাঠা, ফুপু সবার সাথে। অনিমা যখন ক্লাস 9-এ পড়ে তখন ওরই এক ক্লাসমেটের সাথে সম্পর্ক জড়িয়ে যায়। ছেলেটা বেশ ভালো ছিল, অনেক ভালোবাসতো ওকে। ভবিষ্যতেও একসাথে থাকবে এমন পরিকল্পনা ছিল। কিন্তু ওদের মধ্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটে এক সময়। আমাদের এক চাচাতো বোন, যে অনিমার চাইতে 1 বছরের ছোট, সে ওই ছেলেটাকে পছন্দ করে ফেলে এবং নিজের পছন্দের কথা জানিয়েও দেয়। ও তো আর জানতো না অনিমা আর ওই ছেলের মাঝে সম্পর্ক আছে। ছেলেটা করে কি, ওকে নিষেধ করে দেয়ই, তার পাশাপাশি অনিমাকেও জানায়। অনিমা বিষয়টা একদমই স্বাভাবিকভাবে নিতে পারে না। ও মেয়েটার সাথে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা না করে সোজা একটা ভুল স্টেপ নিয়ে নেয়। এক রাতে রাগের বশবর্তী হয়ে খুন করার চেষ্টা করে ওকে। মেয়েটা বেঁচে যায় কিন্তু বাজেভাবে জখম হয়। সেদিনই অনিমাকে চাচারা পুলিশে দিয়ে দিত। আব্বা অনেক রিকোয়েস্ট করে পুলিশকে কল দেওয়া থেকে বিরত রাখেন ওনাদের। ওনারা শর্ত দেন আমাদের অন্যত্র শিফট হতে হবে। আমরা সম্মান বাঁচাতে বাধ্য হয়ে মেনে নিই সেই শর্ত। চলে যাই খুলনায় গিয়ে আব্বা সর্বপ্রথম ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। কয়েক মাস চলে ট্রিটমেন্ট।
নিয়মিত ওষুধগুলো খাওয়ানো, কাউন্সিলিং এসবের দায়িত্ব আব্বা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু উনিই বা কোন দিকটা সামাল দেবেন? ওনার প্রেশার কমাতে অনিমার দায়িত্ব আমি নেই। আমার হাতে দায়িত্ব আসার পর থেকে ওর অনিয়ম শুরু হয়। ঠিকমতো ডাক্তারের কাছে যেতে চায় না, ওষুধ খায় না। উনি আমার বড্ড আদরের। ওকে জোর জবরদস্তি করতে পারতাম না। আমার মমতা, ভালোবাসাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো। অধুরা চিকিৎসা কখনো পুরো হলো না। সময় যেতে লাগলো ওভাবেই। 2-3 বছর ও আমাদের মতোই স্বাভাবিক আচরণ করত। সবাই ভাবতো ও ঠিক হয়ে গেছে, কিন্তু ও তো আসলে ঠিক হয়নি। এরপর ওর নতুন সম্পর্ক হলো আমাদের সাথে। আমার সাথে সব পার্সোনাল কথাই শেয়ার করতো, তাই আমাদের ব্যাপারটা জানতে পেরেছিলাম। আমাদের সাথে সম্পর্ক হওয়ার পর ও যেন নতুন অনিমাতে পরিণত হলো, হাসি খুশি, প্রাণোচ্ছল। পুনরায় ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন সাজাতে লাগলো। আমি খুশি ছিলাম খুব। যাক, শেষ পর্যন্ত বোনটা কাঙ্ক্ষিত সুখ লাভ করলো। কিন্তু আমি যে ভুল ছিলাম। আশাদ কখনোই ওর কাঙ্ক্ষিত মানুষ ছিল না। সে তো অন্যকে ভুলতে ওকে ইউজ করেছে মাত্র। বোন আমার দ্বিতীয়বার কষ্ট পেল। সেই দিনগুলো কতখানি বেদনা বিধুর ছিল তোকে বলে বোঝাতে পারবো না। অনেকে চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় তরপাতে দেখে আমার ইচ্ছে হতো আশাদকে খুন করে আসি। বোন প্রীতি থেকে আমার চিন্তা শক্তি লোপ পেয়েছিল। আমার মাথায় সবসময় আশাদের ক্ষতি করার চিন্তা ঘুরপাক খেত। আমি হয়তোবা ভালো খারাপ কিছু করেও ফেলতাম যদি ও বিদেশে চলে না যেত। ওদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার পর অনিমাকে সুস্থ করতে আমাদের বাসা পরিবর্তন করতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর আমার মুখ্য কাজ হয়ে দাঁড়ালো বোনকে মেন্টালি সাপোর্ট দেওয়া, ওকে চোখে চোখে রাখা। মাঝে মধ্যে আমার বুকে পড়ে পাগলের মতো কাঁদতো ও। আমি একদিকে ওকে সান্ত্বনা দিতাম, আরেকদিকে প্রতিজ্ঞা করতাম আসাদকে বরবাদ করে ছাড়বো। সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে আসাদের পুরো পরিবারের জন্মকুণ্ডলী খুঁজে বের করলাম আমি। তখনই জানতে পারলাম আসাদের বড় বোন তার ননদ রুমার সাথে ওর বিয়ে ঠিক করেছিল কাউকে না জানিয়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক ঝামেলাও হয়েছে। মনে হলো সুযোগ পেয়ে গেলাম একটা। আমার টার্গেট হবে রুমা। রুমার মাধ্যমে ধ্বংস করব ওদের। কিন্তু রুমাকে পাবো কোথায়? সে তো বিদেশে। রুমাকে খুঁজে পাওয়া আমার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। আমি ওসবে খুব ব্যস্ত হয়ে পড়লাম। সেই সময়ে আব্বাকে কারা যেন সাজেশন দিলেন অনিমার বিয়ে করিয়ে দেওয়ার জন্য। বড় ভাইজান তার এক কলিগের মাধ্যমে নুহাসের খবর নিয়ে আসলেন। আব্বার তখন চিন্তাধারা এই, যে কোনো উপায়ে মেয়ের মন থেকে আসাদকে বের করতে হবে। সেক্ষেত্রে বিয়ের চাইতে ভালো অপশন আর হয় না। কাউকে ভাবনা চিন্তার অবকাশ না দিয়ে উনি একাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন উনির বিয়ে দেবেন। পাত্রপক্ষকে পাকা কথাও দিয়ে দিলেন। আমরা প্রথমে শোনা মাত্র না করে দেই, কিন্তু আব্বা এক কথার মানুষ। তিনি সবার বিরুদ্ধে গিয়ে উনিকে বিয়ে দিলেন। শুরুতে আমি নুহাসকেও পছন্দ করতাম না, বরং উনিকে ইন্ধন জোগাতাম সে যে কোনো উপায়ে যেন সংসার ভাঙে। তারপর আমরা ভাই বোন অন্যত্র গিয়ে থাকবো। উনিও আমার সাজেশন অনুযায়ী সংসার ভাঙার কাজে লেগে পড়লো। কিন্তু নুহাস ওকে এত ভালোবাসতো, ওর সব অন্যায় মুখ বুঝে সহ্য করে সংসারটা বাঁচানোর চেষ্টায় ছিল। অনিমার প্রতি নুহাসের নিঃস্বার্থ ভালোবাসা যখন আমি বুঝতে পারলাম, তখন একটা অপরাধ বোধ কাজ করতে শুরু করলো মনে। চিন্তা করলাম যে এত কিছুর পরেও আমার বোনকে ছাড়তে চাইছে না, তার কাছে অবশ্যই বোন আমার ভালো থাকবে। রিয়েলাইজেশনের পর আমি পিছিয়ে পড়লাম। তখন অনিমাকে বোঝাতে লাগলাম আমরা ভুল করে ফেলেছি। নুহাস তার জীবনে সুখ নিয়ে আসবে। এ সংসার ভাঙার প্রয়াস করলে বরং তার ক্ষতিই হবে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। অনিমাকে অন্যায়ের দিকে ঝুঁকিয়ে দিয়ে ওর অপরাধী মস্তিষ্কটাকে স্ট্রং বানিয়ে দিয়েছিলাম আমি। আমার ভালো কথা তখন ওর খারাপ লাগতে শুরু করলো। আমাকে বাদ দিয়ে নিজেই পরিকল্পনা সাজাতে শুরু করলো সংসার ভাঙার। ততদিনে আসাদ মামুদ এসে গেছিলেন। আপনি ওনাদের আর ক্ষতি করার চেষ্টা করেননি? করেছি। বোন সুখে থাক, এটা আমি চাইতাম। সাথে সাথে ওকে যে কষ্ট দিয়েছে তার ধ্বংস নিজ চোখে না দেখা অবধি শান্তি লাগছিল না আমার। তাহলে আপনি মিসেস রোমাকে খুঁজে বের করলেন? হ্যাঁ, আশাদরা ফেরার কয়েক মাসের মাথায় সেও ভাই ভাবির সাথে দেশে ফিরে আসে। অধুরা পড়ালেখা পুরো করতে আমার কলেজে অ্যাডমিশন নেয়। আমরা অনার্সের ক্লাসগুলো একসাথেই করতাম। নিদ্রর মনে হলো এর পরের গল্পগুলো সে আন্দাজ করতে পারছে। তবু নীরব রইল মামার মুখ থেকে বাকিটা শুনবে বলে। রোমার সাথে বন্ধুত্ব গড়ে তোলা, বন্ধুত্ব থেকে প্রেম, এসব আমার পরিকল্পনার অংশ ছিল। আমি ওকে ইউজ করতাম আমাদের সংসারে আগুন লাগানোর কাজে। ও আমার কথা মতোই কাজ করতো। শুধুমাত্র যে আমার প্রতি ভালোবাসা থেকে কথা শুনতো তা নয়, কিন্তু ওর লোভ ছিল আমাদের সম্পত্তির ওপর। একসময় পরিকল্পনা করেছিল
হেমল তাকে সরিয়ে ও আসাদকে বিয়ে করে নেবে, তারপর সব সম্পত্তিগুলো নিজের নামে লিখিয়ে নিয়ে যে কোনো উপায়ে ছেড়ে দেবে, অতঃপর আমরা বিয়ে করে নেব। আমি সর্বদা ওর কথায় তাল মিলিয়েছি ঠিক, কিন্তু আসলে এত কিছুর চাহিদা আমার ছিল না। শুধু আসাদের সংসারে ভাঙন দেখতে চাইছিলাম। কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি রুমা আমাকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করছিল। ও এত লোভী একটা মানুষ ছিল যে আসাদকে পাওয়ার স্বপ্ন তো দেখতই, সাথে আমার পরিবারের উপরও ওর নজর ছিল। আমি শূন্য ছাড়া আব্বার সম্পত্তির একাংশও যে পাবো না এটাও জানতো। নজর চলে গেছিল বড় ভাইজানের উপর। বড় ভাইজান ততদিনে প্রতিষ্ঠিত, হোটেল সম্পত্তির মালিক, সবে ভোটে দাঁড়িয়েছেন। তার সাথে থাকলে লাভ বই, ক্ষতি হবে না, এটাও খুব ভালো করেই বুঝতে পেরেছিল। আর তাই ও ভাইজানকে হাত করে ফেললো। তুই সবই বুঝিস, নতুন করে নিশ্চয়ই বোঝাতে হবে না কিভাবে হাত করে ফেললো। কিঞ্চিত হাসলেন জামাল সাহেব। নীরদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ল। বড় ভাইজানও যে আমার উপর ক্ষেপা ছিলেন এটা তো আমি জানতাম না। ওনার চিন্তা ভাবনাও আমার মতোই ছিল, তবে উনি দ্রুত ছিলেন খুব। প্রথমে আমার মনে হয়েছিল রুমা তাকে হাত করেছে, পরে বুঝতে পেরেছি ভাইজান নিজে রুমাকে সাহায্য করেছেন। উনি সতর্কতার সাথে টোপ ফেলেছেন আর রুমা বোকার মতো তা গিলে নিয়েছে। আপনারা অন্যের সংসার ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলেন, এদিকে আপনার বোনের সংসারই ভেঙে গিয়েছিল, তাই না? হ্যাঁ, এসবের মধ্যেই তো অনিমা নুহাসকে ডিভোর্স দিয়ে খুলনায় পুরোপুরিভাবে বড় ভাইজানের বাসায় উঠে পড়ে। তারপর সেও ওদের পরিকল্পনায় সামিল হয়ে যায়। এক সময় মায়ের সাথে আসাদ মামাকে জড়িয়ে অনেক আজে বাজে কথা ছড়িয়েছিল, সেগুলো সত্যি? হুম, তোর মা নিজে ওসব ছড়িয়েছিল। মূলত আসাদের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে রুমার সাথে, তা অবশ্যই বড় ভাইজানের ইশারায়। আপনি ছিলেন না ওদের সাথে? না, ভাইজানকে পেয়ে রুমা আমার সঙ্গ ত্যাগ করেছিল। আমি ওর আগে ক্ষোভে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। তারপর কি হলো? তুই হয়তোবা সব জানিস, তাই না? সুপ্তর বাবা মায়ের সংসার ভাঙার গল্প জানি, কিন্তু কাদের প্ররোচনায় ভাঙলো তা জানি না। বিশ্বাস কর, আমি এসবে ছিলাম না রে মিত্র। অনির যখন সংসার ভাঙলো আর রুমাও যখন হাতছাড়া হয়ে গেল, তখন আর এসব করে নিজেকে অপরাধী করতে চাইছিলাম না। কার জন্য করতাম এসব? যে বোনের জন্য করতাম সে তো নিজের সুখের সংসার ভেঙে চলে এসেছে। যে নিজের ভালোটা বোঝে না, তার জন্য আমি কেন ঝামেলা করব? তাই আর এসবে থাকিনি। চলে গিয়েছিলাম অন্য শহরে এক বন্ধুর বাসায়। আর কখনোই এই সংসারে ফেরার পরিকল্পনা ছিল না। তাহলে ফিরলেন কবে? ফিরলাম হেমলতার মৃত্যু সংবাদ শোনার পর। সব ছেড়ে চলে আসলেও ওখানকার খোঁজ খবর ঠিক নিতাম আমি। সন্তান সম্ভবা হেমলতা যে তার শাশুড়ির সাথে অন্যত্র বাস করছে এটাও জানা ছিল। আপনার কখনো মনে হয়নি অপরাধে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে আছেন? ওই সময় মনে হয়নি। একটুও আক্ষেপ হয়নি? হয়েছে, যখন সব শেষ হয়ে গেছে। মানে? হেমলতার মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, তাকে খুন করা হয়েছিল। অ্যাক্সিডেন্টটা পরিকল্পিত ছিল। কে করিয়েছিল অ্যাক্সিডেন্ট? অনিমা। সেকেন্ডের মাথাতেই নামটা উচ্চারণ করলেন জামাল সাহেব। এটাই জানার বাকি ছিল শুধু। খুব প্রার্থনা করছিল নীরদ মায়ের গায়ে যেন খুনের দাগ না লাগে। শেষ পর্যন্ত লেগেই গেল। পাথর হয়ে বসে রইল একদম। আজ সে ঘৃণিত নিজের চোখে। এমন এক মায়ের উদর থেকে জন্ম নেয় লজ্জিত। আশাদ তখন নিজের মাঝে ছিল না। ওকে রুমা এমনভাবে ফাঁসিয়ে দিয়েছিল, হেমলতার যেদিন মৃত্যু হয় সেদিনই কোর্টে আশাদ আর রুমার বিয়ে হয়। হঠাৎ বিয়ে কেন? রুমা প্রেগনেন্ট হয়ে গেছিল। অবশ্য ওই সন্তান আশাদের নয়, বড় ভাইজানের। ভাইজান ওকে খুব সুন্দরভাবে ইউজ করেছিল, ও বুঝতেই পারেনি। যখন বুঝতে পারলো তখন আর করার কিছুই রইল না। আশাদের সাথে যেহেতু অ্যান্টিমেসি ছিল, তাই আশাদ ওই মুহূর্তে সন্তানের দায়ভার এড়াতে পারেনি। চুপচাপ বিয়ে করে নিয়েছে রুমাকে। সংসারটা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েও শান্তি হয়নি অনিমার। ও হেমলতাকে সহ্যই করতে পারছিল না যেন, তাই বড় ভাইয়ের সাথে মিলে খুন করে দিল ওকে। বড় মামা মায়ের ক্রাইম পার্টনার বলা চলে। তাহলে এমন একটা সময়ে কেন আসলো? মা বড় মামাকে ঘৃণা করতে শুরু করলো? সবাই ক্ষমতার লোভ রে বাবা। আশাদ হেমলতার চ্যাপ্টার ক্লোজ করার পর অনিমা নিজের জীবন গুছিয়ে নিতে লেগে পড়লো। ওদিকে ভাইজানের সম্পত্তি বেড়েই চলেছে, বাড়ছে তার ক্ষমতা। বড় বড় নেতা কোষের লোকজনকে পকেটে রাখে এমন ভাব। তেমনই এক নেতার সাথে পরিচয় করিয়ে দিল অনিমাকে। ওর আন্ডারে কাজ করতে করতে অনিমার কি হলো, হঠাৎ নিজেই রাজনীতিতে নামার ইচ্ছা পোষণ করলো। কিন্তু এসব তো হাতের মোয়া নয় যে জিত করলেই পাওয়া যায়। ভাইজান ওকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারলো না। এরপর থেকেই ভাইজান ওর চক্ষুষ্কুল হতে শুরু করলো। ওর মাঝে নিঃস্বার্থ হাসিল করার জন্য ও কয়েকজন ব্যবসায়ীর সাথেও সম্পর্ক গড়ে তুলেছিল।
সম্পর্ক মানে বুঝতে পারছিস তো? নিদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভেতরটা ফেটে যাচ্ছে ওর, কিন্তু বাইরে শক্ত থাকার চেষ্টা করলো। জামাল সাহেব বুঝতে পারলেন হয়তো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ভাইজানের তোর উপর খুব মায়া জন্মেছিল। তোকে বোর্ডিংয়ে ফেলে রেখে তোর মা ওসব করছে পছন্দ হচ্ছিল না ওনার, তাই নিষেধ করতে গেছিল। তারপর থেকেই ওদের মধ্যে ঝামেলা শুরু। আপনার যোগাযোগ ছিল না তখন ওনাদের সাথে? না, আমি তখন সবে বিয়ে করেছি তোর মামিকে। জাতিতে আমি মুসলিম জন্য ওর পরিবারের মত ছিল না, তাই পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছিল আমাদের। কিন্তু আমার মনে আছে, বোর্ডিংয়ে মাত্র 6 মাস থাকতে পেরেছিলাম আমি। আপনি ফিরিয়ে এনেছিলেন আমায়। আপনার নাম গার্জিয়ানশিপে ছিল না, জন্য অনেক ঝামেলাও পোহাতে হয়েছিল। যদি বড় মামা কিংবা মায়ের সাথে যোগাযোগই না থাকবে, তাহলে আমার স্কুলের ঠিকানা পেলেন কিভাবে? আমরা যখন ওভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তখন একদিন কোনো একভাবে ভাবির সাথে দেখা হয়। সে তো সবই জানতো ভাইজানের ব্যাপারে। আমার কাছে খুব কেঁদেছিল, অনেক রিকোয়েস্ট করে বলেছিল তোকে যেন স্কুলটা থেকে বের করে আনি, রাজশাহীতে আব্বা আম্মার কাছে রেখে আসি, নইলে অসুস্থ মানুষগুলোর সাথে থাকতে থাকতে তুইও অসুস্থ হয়ে যাবি। এই কারণেই তোকে ওখানে থেকে বের করে রাজশাহীতে রেখে আসে। আমি হঠাৎ করে নাই হয়ে গেলাম, মায়ের একটুও দুশ্চিন্তা হয়নি মামা? হয়তো হয়েছিল, হয়তো না। এই জন্যই রাজশাহীতে যাওয়ার পর দীর্ঘ কয়েক মাস মায়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি, কিংবা মাও নিজে থেকে খোঁজ নেয়নি। ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে শুধালো নিদ্র। জামাল সাহেবের বেশ খারাপ লাগলো ওকে দেখে। উনি কেবল মাথা নাড়লেন। তারপর কি হলো মামা? ওদিকে কি চলছিল তেমন খোঁজ খবর আমি রাখতাম না, নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বেশ কয়েকদিন এভাবে অতিবাহিত হওয়ার পর যখন সংসার চলছেই না, তখন তোর মামি বলল, এভাবে আর নয়, বিয়ের ব্যাপারটা অন্তত তোমার বাড়িতে জানাও। আমি জানতাম আব্বা আম্মা কিছুতেই মেনে নেবে না বিয়েটা। আমাকে আগে থেকেই কম পছন্দ করতেন আব্বা আমার আচরণের জন্য। তার মধ্যে আবার লেখাপড়া ইনকমপ্লিট রেখে এক বিহারি মেয়েকে বিয়ে করেছি, এটা শুনলে তো ত্যায্যপুত্র করে ছাড়বেন। কিন্তু না বলেও তো উপায় নেই। মমতাময়ী মা যদি দয়া করেন ছেলের উপর, সে আশায় একদিন স্ত্রী উপস্থিত হলাম রাজশাহীতে। আমার অনুমানকে সত্যি করে সদর দরজা থেকেই আমাদের বিদায় করে দিলেন আব্বা। মুখে ত্যায্যপুত্র ঘোষণা করে দিলেন। মায়ের অনুনয় বিনয় আমাদের শত আকুতি, কিছুই কাজে এলো না। আব্বা এক কথার মানুষ, তার সত্য বর্জ্যের মতো কঠিন। আমরা আর ঠাঁই পেলাম না ও বাড়িতে। ফিরে আসার সময় আম্মা কেবল কাঁদতে কাঁদতে কয়েকটা টাকা গুঁজে দিলেন হাতে আর দোয়া করে দিলেন। মায়ের দোয়া আর কয়েকটা টাকা নিয়ে পুনরায় ফিরে এলাম খুলনা। তোর মামির বোধ হয় আক্ষেপ হতো খুব, কেন আমায় বিয়ে করলো, কিন্তু মনের কোণে যে ভালোবাসাটা ছিল সেটা এই আক্ষেপগুলো প্রকাশ করতে দিত না। আমি বুঝতাম সব, কিন্তু করার কিছু ছিল না। যে চাকরি পাওয়া তখনও সোনার হরিণের মতো। আমি স্টুডেন্টও ভালো ছিলাম না যে টিউশন করাবো। অনাহারে দিনগুলো অতিবাহিত হচ্ছিল আমাদের। তবে একটা নতুন সূচনা তার শীঘ্রই উন্মোচিত হলো আমাদের সামনে। তোর মামি কনসিভ করলো। এবার কি আর হাতের উপর হাত রেখে বসে থাকা যায়? চোখের মাথায় সিদ্ধান্ত নিলাম সরাসরি ভাইজানের দুয়ারে উপস্থিত হব। উনি যা বলবেন তাই মেনে নেব, তবু আশ্রয়টা ওখানেই চাই। কাল বিলম্ব না করে ফের তোর মামি সহ পাড়ি জমালাম ভাইয়ের বাসার উদ্দেশ্যে। এবার আর খালি হাতে ফিরতে হলো না। ভাই আমার মুখে সব শুনে তার অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিল। শেল্টারটাও ওখানেই পেলাম। পড়াশোনা আর চাকরি একসাথে চালিয়ে যাচ্ছিলাম ওখানে। দারুণ অর্থলোভী ভাইজান একদিন সবার থেকে সরে গেছিল। ও বাড়িতে ওঠার পর আমি চেষ্টা করলাম পুরাতন ভাইজানকে ফিরিয়ে আনার। সফলও হলাম কম সময়ে। আসলে ভাইজান ছিল ভীষণ ইমোশনাল মানুষ। তাছাড়াও ইয়াদের প্রতি দুর্বলতা তার অনেক আগে থেকেই। হাজার হোক একমাত্র ছেলে। সব যখন ঠিক হওয়ার পথে, তখন আমার মনে একটাই আক্ষেপ, বোনটা খারাপ লোকের পাল্লায় পড়েছে। সে কিছুতেই কারো কথা শুনছে না। আমি যখন এসব নিয়ে দুশ্চিন্তায় বিভোর, তখন একদিন ভাইজান বললেন, উনিকে খারাপ লোকগুলোর থেকে ছাড়ানোর উপায় উনি পেয়েছেন। সামনে ইলেকশন, এই সময় রেপুটেশনটা ম্যাটার করে। ওদের কালো বিজনেসের ব্যাপারটা একবার যদি বাইরে নিয়ে আসা যায়, তাহলেই কাজ হয়ে যাবে। ভাইজানের পক্ষে সে কাজ দুঃসাধ্য নয় বলে আমি বেশ সন্তুষ্ট হয়েছিলাম তার আইডিয়ায়। তারপর ভাইজান পরিকল্পনা করলেন, লোকগুলোর বিরুদ্ধে সব রকমের প্রুফ কালেক্ট করে তা প্রশাসনের হাতে তুলে দিলেন। কাজটা এত সতর্কতার সাথে করলেন যেন অনিমার নাম কিছুতেই না আসে এখানে। পুলিশ ওদের গ্রেপ্তার করার পর তোর মা নিজেকে বাঁচাতে আমাদের কাছে ফিরে এলো। ক্ষমাও চাইলো ভাইজানের কাছে, আমার কাছে। একমাত্র বোন আমাদের। তার সব ভুল ত্রুটি ভুলে মাফ করে মেনে নিলাম আমরা। আবারও সুখ ফিরে এলো আমাদের সংসারে।
আমি আর তোর মামি বাবার বাড়িতে জায়গা না পেলেও আম্মা তার প্রত্যেক সম্পত্তি থেকে পাওয়া কিছু জমি আমার নামে লিখে দিলেন। তা বেচে বাসা কিনলাম। ওদিকে তোর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তোকে নিয়ে ঢাকায় চলে গেলেও উনি ভাইজান সব ব্যবস্থা করে দিলেন। সুখে শান্তিতে কাটালাম আমরা কয়েকটা বছর। রাজশাহীতে ভালো একটা কোম্পানিতে চাকরি পেলাম আমি। আমাদের ইয়াদের বিয়ে হলো, বাচ্চা হলো, একটা সুখী পরিবার। গল্প এখানে শেষ হলেও পারতো, কিন্তু গল্পের শেষটা এখানে নয়। বছর দুয়ের মাঝে হঠাৎ কারো অ্যাক্সিডেন্টে ইয়াদ মারা গেল। পরিবারের উপর নেমে এলো শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে ভাই ভাবি মুষড়ে পড়লেন। এমন খারাপ অবস্থা হলো, তাদের দিকে তাকানো যায় না। পুত্র শোকে মুহ্যমান ভাইজান নিজের পাপকর্মগুলোকে দোষে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। আমাদের দুঃসময়ে যে মানুষটা এত সাহায্য করলো, তার এমন খারাপ অবস্থা চোখে দেখতে পারছিলাম না। অনেকে বললাম ভাই ভাবিকে ঢাকায় নিয়ে যা। আমার কথা শুনেও নিয়ে গেল ওনাদের। সপ্তাহান্তে কি হলো, ভাইজান একদিন মাঝরাতে আমায় কল করে বললেন, এখনই ট্রেনের টিকিট কেটে দে, আমরা রাজশাহী ফিরবো। আমি পড়লাম বিপাকে। অত রাতে কীভাবে ট্রেনের টিকিট কেটে দেই? ভাইজানকে বোঝানোর চেষ্টা করলাম পরদিন সকালে ব্যবস্থা করে দেই। উনি শুনলেন না। শেষে অফিস কলিগদের মাধ্যমে গাড়ির ব্যবস্থা করে দিলাম। ফজরের আজানের একটু পর ওনারা রওনা হলেন রাজশাহীর উদ্দেশ্যে। অনিমাকে কল করেছিলাম কি হয়েছে জানার জন্য, কিন্তু কল রিসিভই করেনি। ধারণা করছিলাম কোনো ঝামেলা অবশ্যই হয়েছে ওখানে। ভাইজানের মুখ থেকে শোনার অপেক্ষা করছিলাম, কিন্তু ভাগ্য অপেক্ষা আর শেষ হলো না। পথেই অ্যাক্সিডেন্ট হলো ভাই ভাবির, স্পট ডেড। কণ্ঠরোধ হয়ে এলো জামাল সাহেবের। নিদ্রার চোখ থেকেও এক ফোঁটা পানি পড়ল টুক করে। খানিক দম নিয়ে জামাল সাহেব পুনরায় বলতে শুরু করলেন। পরপর এত মৃত্যু আমাদের কিং কর্তব্য বিমূঢ় করে দিয়েছিল, কিন্তু অবাক হওয়ার পালা এখানেও শেষ নয়, বাকি ছিল আরও। ভাই ভাবির মৃত্যুর পর ভাইজানের অস্তাবর সব সম্পত্তি কীভাবে যেন অনিমার নামে চলে গেল। আমি এই সংবাদ পাওয়া মাত্র অনিমার সাথে দেখা করলাম। আমার ধারণা ছিল ভাইজানের মৃত্যুটাও স্বাভাবিক নয়, এবং এই ধারণাটাও সত্যিই প্রমাণিত হলো। ভাইজানকে ঠকিয়ে তার সম্পত্তি সব নিজের নামে ট্রান্সফার করে নিয়েছিল অনিমা। এটা জানার পরপরই ভাইজান ক্রধান্বিত হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন রাজশাহী। তার হয়তোবা চিন্তাটা ছিল এরকম, রাজশাহীতে এসে লিগ্যাল অ্যাকশন নেবেন, কিন্তু অনিমা সে সুযোগ দেবে কেন? মায়ের এত ক্রাইমের সাক্ষী আপনি, তবু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেননি? না, কারণ আমি ভয় পেতে শুরু করলাম ওকে। যখন শুনলাম ভাইজানকেও ওই খুন করেছে, তখন থেকে আমার নিজের পরিবারের জন্য ভয় লাগতে শুরু করলো। ও এতটা ডেঞ্জারাস তুই কল্পনাও করতে পারবি না। আমার সাহস ছিল না, তাই ওর বিপক্ষে যেতে পারিনি। তাছাড়াও ও আমাকে প্রলোভন দেখিয়েছিল, মুখ বন্ধ রাখলে সম্পত্তির 40% শেয়ার দেবে। অনেকটা লোভেরও বশবর্তী হয়ে আমি রাজি হয়ে গেছিলাম ওর প্রস্তাবে। তখন থেকে আমি তোদের বাসাতেই থাকি এবং কাগজ কলম ছাড়া অনিমার বিজনেস পার্টনার। তাহলে আমি ছোটবেলা থেকে ভুল জানতাম। ওই বিজনেস কিংবা বাড়ি কিছুই আপনার নয়, সব বড় মামার। আপনি নয়, বড় মামা আমাদের শেল্টার দিয়েছিলেন। হ্যাঁ, তোকে সর্বদা এসব থেকে দূরে রাখার চেষ্টা করেছে অনিমা, তাই বানোয়াট গল্পগুলো একসময় শোনাতে হয়েছে। আজ আমায় সব বলছেন কেন? শুধুমাত্র অপরাধবোধ থেকে? তোর কষ্টটা আমি আর সইতে পারছি না বাবা। আজ যদি তোকে না জানাতাম তাহলে হয়তোবা আর কখনোই এসব জানতে পারতি না। আমি চাই বৌমাকে তুই ফিরিয়ে আন, তোদের একটা সুখী সংসার হোক। মা কি আপনাকেও? হ্যাঁ, দুদিন আগে এই ব্যাপারগুলো নিয়ে তোর মায়ের সাথে আমার তর্ক বিতর্ক হয়। বৌমাকে কিডন্যাপ করার পেছনে ওর হাত আছে, এটা শোনার পর আর চুপ থাকতে পারিনি। ওকে বলি, হয় ও বৌমাকে সহি সালামতে বাসায় ফিরিয়ে আনুক, নতুবা আমি তোকে সবটা জানিয়ে দেব। তখন ও বলে, বৌমা ওই কিডন্যাপারগুলোর হাত থেকে পালিয়েছে, তাকে খোঁজার চেষ্টা করছে ওরা। আমি শঙ্কিত বৌমাকে কিছু করে ফেলেছে কিনা। এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। দুদিন সময় দিয়েছি ওকে, বৌমাকে ফিরিয়ে আনুক। দুদিন পুরো হলোই না, উল্টো আমাকে মারার চেষ্টা করলো। বাবা, তুই যে করেই হোক বৌমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। করবো মামা, অবশ্যই করব। তার আগে আপনার আর মায়ের একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। মনে মনে কথাটা আওড়ে উঠে পড়ল নিদ্র। জামাল সাহেব মাথা নিচু করে বললেন, আমি খুব লজ্জিত নিদ্র। সঠিক সময়ে ওকে সামলে নিলে আজ এত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতো না। তুই আমাকে মাফ কর বাবা। আপনাকে আমি কোনোভাবেই মাফ করতে পারবো না মামা। আপনাকে মাফ করা মানে ইতিহাসের পুনরাবৃত্তি। শাস্তি তো আপনার প্রাপ্য। নিদ্র, বাইরে তাওসিফ দাঁড়িয়ে আছে, ওকে বলছি মামার নুহাকে ফোন করে দিতে। শেষবারের মতো পরিবারের সাথে দেখা করে নিন মামা, আর পালিয়ে বাঁচতে পারবেন এমন চিন্তা বৃথা।
এ পর্যন্ত যতগুলো কথা আপনি বলেছেন সব আমার ফোনে রেকর্ড হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বের করে দেখল নীল। জামাল সাহেব আর একটা কথা উচ্চারণ করতে পারলেন না। ওরকম নত মস্তকে বসে রইলেন চুপচাপ। নীল আর তাকালো না ওদিকে। চেপে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে পা বাড়ল বাইরের দিকে। কেবিন থেকে বেরোতেই তৌসিফের মুখোমুখি হতে হলো। ওকে দেখে এগিয়ে এলো তৌসিফ। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল। কি হয়েছে নিত্র? নীল মুখ তুলে চাইল তৌসিফের দিকে। ওর জল টলমলে রক্তিম চোখ দেখে আটকে উঠল তৌসিফ। ব্যগ্র কণ্ঠে শোধালো। নিত্র, তোর চোখ মুখের অবস্থা এমন কেন? কি হয়েছে বল। নীল একটা ফিকে হাসি দিয়ে বলল। কিছু না, তুই বাকি সবাইকে কল করে হসপিটালে আসতে বল এক্ষুনি। তুই কোথায় যাচ্ছিস? এ প্রশ্নের জবাবে নীল কিছু বলল না। তৌসিফের হাত সরিয়ে দিয়ে পিছু ঘুরে চলে গেল। ওকে এভাবে বেরিয়ে যেতে দেখে কিছু সুবিধার মনে হলো না তৌসিফের। জলদি ও সাইদকে কল করলো। বলল, কিছু একটা হতে যাচ্ছে শাহিদ, তোরা যত দ্রুত সম্ভব চলে আয় প্লিজ। নীল হসপিটাল থেকে বেরিয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। বাইরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে। ঘন ঘন বজ্রপাত যেমন ধরণীকে কাঁপিয়ে দিচ্ছে, ওর মনের ভেতরও এমন কাঁপড় শুরু হয়েছে। পার্কিংয়ে নিরিবিলি জায়গায় বদ্ধ গাড়ির মধ্যে আবদ্ধ হয়ে নিজেকে আর সামলাতে পারল না নীল। স্টিয়ারিংটায় সজোরে দুবার ঘুষি মেরে ওতে মাথা টেকিয়ে গুমড়ে কেঁদে উঠল। শব্দবিহীন কান্না। এত মানুষের রক্তে রঞ্জিত ওর মায়ের হাত। কি শাস্তি দেবে তাকে? জন্মদাত্রী মাকে কিভাবে শাস্তি দেয়া যায়? পৃথিবীতে আর কোনো সন্তানের জীবনে কি এমন দুঃসময় এসেছিল? কিরকম পরীক্ষায় ফেলল ওকে সৃষ্টিকর্তা? নিস্তব্ধ চারিদিক। ঘড়িতে ঠিক কটা বাজে অনুমান করা যাচ্ছে না। হসপিটালের করিডোরে শেষ মাথায় পেতে রাখা ডাবল সোফায় মাথা নিচু করে বসে আছে প্রিয়। ওর হাতের তালিতে পাথরের নকশা খচিত সিঁদুর দানিটা চকচক করছে। এক দৃষ্টিতে সিঁদুর দানির দিকে চেয়ে থাকতে থাকতে ওর মনে পড়ে গেল দুদিন আগের এক সন্ধ্যাবেলার কথা। শিথার সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারটা নিয়ে ভাবছিল ও। শুরু থেকে শিথা নিজের সবটা দিয়ে ভালোবেসেছে ওকে। বিনিময়ে ও কি দিয়েছে? অবহেলা, অপমান, লাঞ্ছনা। নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল প্রিয়র। ওদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, একে অন্য 5টা বৈবাহিক সম্পর্কের নাম দেওয়া চলে না। কিভাবে নতুন করে শুরু করা যায় কুল কিনারা পাচ্ছিল না প্রিয়। শিথার মনের কথা কখনো পড়ে দেখার চেষ্টা করেনি, তাই বারংবার মনে হচ্ছিল শিথা ওর জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছে। মনের দরজায় খিল দিয়েছে। শত চেষ্টা করলেও সে দরজা আর খুলবে না। ওর এই অনুমান যে পুরোপুরি মিথ্যে ছিল তার সম্পর্কে অবগত করল শুদ্ধ। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সীতা এখনো অপেক্ষা করে তার জন্য। ওর গুন্ডিটা কেবল নবগত সন্তান আর প্রিয়কে ঘিরে। সুপ্তর প্রতি এক্সট্রা কেয়ার ওকে কষ্ট দেয়। ও চায় প্রিয় তার সমস্ত কথা ওকে বলুক, সমস্ত আশা সুপ্তর চাইতে কয়েকগুণ বেশি যত্ন নিক। প্রমাণস্বরূপ সীতার ডায়েরিটা দিয়েছিল সত্য। সীতার ডায়েরি পড়ে প্রিয়র নিজেকে আরো ছোট মনে হচ্ছিল। নিজ অজান্তেই ও একজনকে এত কষ্ট দিল। এখন এই পাপের প্রায়শ্চিত্ত করবে কিভাবে? ওকে ভাবুক দেখে সুপ্তই বাতলে দিল পাপের বোঝা থেকে মুক্তি লাভের উপায়। সম্পর্কের ভিতরটা নড়বড়ে হবে নাকি মজবুত হবে তা অনেকাংশে মানুষের অ্যাফোর্টের উপর নির্ভরশীল। যারা এত যত অ্যাফোর্ট দিতে পারবে তাদের সম্পর্ক তত মজবুত হবে। সুপ্ত বলেছিল, আমাদের সম্পর্কগুলো না ঠিক এক মুঠো গোলাপের মতো, যতদিন যত্নে আগলে রাখতে পারবে ঠিক ততদিনই ভালো থাকবে। অযত্ন করলে গোলাপ যেমন শুকিয়ে নিষ্প্রাণ হয়ে যায়, সম্পর্কগুলো তেমনই নিষ্প্রাণ হয়ে যাবে। সীতা অনেক আগেই তার হাত বাড়িয়ে রেখেছে। এখন মনের সব সংশয় দূর করে ওর হাতটা শক্ত করে ধরবার পালা তোমার। যেদিন মনের সংশয়গুলো সব দূর করতে পারবে সেদিনই সিঁদুরদানির পবিত্র সিঁদুরে ওর বিবর্ণ স্মৃতিটা রাঙিয়ে দেবে। পরম প্রিয় বন্ধু হিসেবে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। প্রিয়র হাতে এই সিঁদুর দানিটা তুলে দিয়েছিল। নিজের সাথে নিজের দ্বন্দ্ব অত্যন্ত কঠিন কর্ম, তবে শেষ পর্যন্ত এর পরিসমাপ্তি ঘটাতে সফল হয়েছে প্রিয়। সব সংশয় ছিঁড়ে ফেলে ওর অর্ধাঙ্গিনীকে আপন করতে পেরেছে। রাঙিয়ে দিয়েছে বিবর্ণ স্মৃতি রক্তিম সিঁদুরে।
প্রিয় ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। সিঁদুরদানিটা পকেটে ঢোকাতে ঢোকাতে আপন মনেই বলল, তুমি ঠিক প্রিয়ঙ্গদা। মুঠো ভর্তি গোলাপ যেমন পৃথিবীর সবচেয়ে কোমল তথা পবিত্র, ঠিক তেমনই পবিত্র আমাদের সম্পর্কগুলো। আমি এবার প্রাণ দিয়ে আগলে রাখবো আমাদের সম্পর্কের ডোরটাকে, কোনোভাবেই ছিন্ন হতে দেব না একে। তুমি আশীর্বাদ স্বরূপ এলে আমার জীবনে, ভগ্নপ্রায় সংসারটাকে সাজিয়ে দিলে কত যত্ন করে। বিনিময়ে তোমারও কিছু প্রাপ্য। এবার নির্ধারিত স্থানে তোমার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। অন্য পকেট থেকে ফোন বের করে প্রিয়কার যেন নম্বরে ডায়াল করল। রিসিভ হলো বেশ দেরিতেই। রিসিভ হওয়া মাত্র শান্ত স্বরে প্রশ্ন করল, মিসেস রাফটেদ বলছেন? মাকে ডাকতে ডাকতে সিঁড়ি ভেঙে উপরে উঠছে নীল। ঝড় বৃষ্টি মাথায় করে ফিরে এসেছে বাড়িতে। আজ ওর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একটা ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ির নিয়ন্ত্রণ ততক্ষণ অবধি মানুষের হাতে থাকে যতক্ষণ সে নাটাই শক্ত হাতে ধরে রাখতে পারে। নাটাইয়ের ওপর যখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঠিক তখনই ঘুড়ির উপরও তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অতঃপর বেপরোয়া উড়ে হয় সে ঘুড়ি নিজেই কেটে যায়, নতুবা মানুষের পীড়ার কারণ বনে যায়। মায়ের অপরাধে ঘুড়ি অনেক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং আপনজনদেরই পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ সময় এসেছে নিয়ন্ত্রণহীন ঘুড়িটাকে মূল থেকে কেটে দেওয়ার। মায়ের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ডান পকেটে হাত দিয়ে চেক করে নিল নিদ্র বন্দুকটা যথাযথ স্থানে আছে কিনা। এই বন্দুক পেয়েছে গাড়িতে, নিশ্চয় ওর মায়ের। আজ তবে তার অস্ত্র দিয়েই তাকে বধ করা হোক। অনিমা নিদ্রর উপস্থিতি বুঝতে পেরে মুচকি হাসল। চৌকাঠে দাঁড়ানোর ওর ছায়ামূর্তি ভেতর থেকে দৃশ্যমান। চেয়ারে মাথা এলিয়ে আবছা আলো অন্ধকারিতে নিদ্রর দিকে তাকালো। খুব স্বাভাবিক গলায় বলল, তোরই অপেক্ষা করছিলাম বাবা। মায়ের স্বাভাবিক কণ্ঠস্বর নিদ্রকে হঠাৎ শান্ত করে দিল। ভেতরে প্রবেশ করতে করতে ও শুধালো, কেন কেন করলে মা এসব? সব জেনে গেছিস তাহলে? হাসি মুখে বলল অনিমা। নিদ্র কোনো উত্তর করল না। অনিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সুইচ টিপে বাতি জ্বালাতেই ঘরের সকল অন্ধকার নিমিষে গায়েব হয়ে গেল। চোখ ধাঁধানো আলোয় বিধ্বস্ত নিদ্র দৃশ্যমান হলো অনিমার সামনে। ক্ষণিকের জন্য ওর চোখের পাতা কেঁপে উঠল। হাজার হোক পেটে ধরেছে এই ছেলেকে। এত বছর থেকে বুকে আগলে রাখার নাটক করতে করতে একসময় মায়া জড়িয়ে গেছে ছেলেটার। তার এমন বিধ্বস্ত অবস্থা হবে কল্পনাও করতে পারেনি অনিমা। তবে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে যাওয়ার মানুষ সে নয়। নিজের ইমোশনকে কাবু করতে পারে ঠিকই, নিদ্রার জন্য ইমোশনটা কেউ কাবু করে ফেললো চট করে। নিজেকে সামলে খুব ধীরে ধীরে বলল, আমার জীবনটা তছনছ করে দিয়েছিল ও। শুধুমাত্র ওর জন্য আমার জীবন থেকে সব রং হারিয়ে গিয়েছিল, তাই প্রতিশোধ নিয়েছি আমি। কিসের প্রতিশোধ মা? মানুষকে খুন করে কিসের প্রতিশোধ? আমার প্রতিশোধের ধরন এটাই নিদ্র, যা আমার নয় তা আর কারণ নয়। ঠিক আছে, সুপ্তর বাবা মা না হয় তোমার ক্ষতি করেছিলেন, কিন্তু বড় মা মামি তাদের কেন মারলে? তারা আমার সাকসেসের পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি রাজনীতি করতে চাইতাম, বড় ভাই চাইলেই আমায় সুযোগ করে দিতে পারত, কিন্তু দিল না। আচ্ছা মা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম সেটাও বলো। ছলছল চোখে ফিকে হাসি হেসে জিজ্ঞেস করল নিদ্র। অনিমা ওর অসহায় মাখানো চেহারা দেখে একটু থেমে গেল। তারপর দ্বিগুণ ক্রোধ মেশানো গলায় বলল, তুই আমার নাম যশের পেছনে একটা অ্যাসেট ছিলি নিদ্র। আমি সব সময় চাইতাম আমার হাতের পুতুল হয়ে থাকবি তুই, আমি যেমনটা বলবো তেমনটাই করবি। কিন্তু তুই হলি আমার বিপরীত, তোর ওই বাবাটার মতো। বোঝার বয়স হবার পর থেকে আমার বিরুদ্ধেই চলেছিস সবসময়। প্রথমে প্রেম করলি একটা হিন্দু মেয়ের সাথে, ওকে কোনোভাবে রাস্তা থেকে সরালাম, নোহার দিকে ঝুঁকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এত খাঁটি তোর ভালোবাসা, ওই বিধর্মী মেয়েটাকে ছাড়া আর কাউকে একসেপ্ট করবি না। বেরিয়ে গেলি বাড়ি থেকে, সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর রংপুরে গিয়ে জীবনসঙ্গী বানানোর সিদ্ধান্ত নিলি আমার ওই শত্রুর মেয়েকে। অবশ্য এখানে তোকে দোষারোপ না করে ধন্যবাদ দেওয়াটাই উচিত। ভাগ্যিস ওকে বিয়ে করেছিলি, নইলে অধরা প্রতিশোধ কখনোই পূরণ করাই সম্ভব হতো না। বক্র হাসি ফুটে উঠল অনিমার ঠোঁটে। নিদ্র অবাক হয়ে গেল ওর পরম পরিচিত মানুষটাকে চোখের পলকে পাল্টে যেতে।
এত সেলফ অবসেসড তুমি মা? নিজের ছেলের জীবন নিয়ে খেলতেও দুবার ভাবনি? হ্যাঁ, আমি সেলফ অবসেসড। আমার লাইফ আমার রোজ অনুযায়ী চলবে। আমি যেমনটা চাইবো ঠিক তেমনটাই করতে হবে তোদের সবাইকে। সরি মা, আর চলতে পারলাম না তোমার ডিসিশনে। সব কিছুরই তো একটা সমাপ্তি আছে, তাই না? কি করবি তুই নিদ্র? কিভাবে সমাপ্তি ঘটাবি এর? ডেভিলকে শেষ করতে হলে একবার না একবার তার অনুসারী হতে হয় মা। আমি তোমার ছেলে, তোমার দেখানো পথ অনুসরণ না করলে তোমার জন্য তা অপমানের হবে। কি করতে চাস তুই? নিট্র কোনো উত্তর দিল না। মায়ের চোখে চোখ রেখে তার মতোই বক্র হেসে বন্দুকটা বের করল। ও যে এত দুঃসাহসিকতার কাজ করবে কল্পনাতেও ছিল না অনিমার। দারুণ চমকপ্রদ হলো এতে। ভয় দুপা পিছিয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, নিজের মাকে মারবি নিদ্র? ওই তো বললাম, ডেভিলকে শেষ করতে হলে একবার তার পন্থা অবলম্বন করা উচিত। অনেক তো হলো মা, এবার শেষ হোক এই খেলা। বাঁ হাতে বন্দুকটা নিয়ে অনিমার কপাল বরাবর তাক করল নিদ্র। অনিমা এখনো বিশ্বাস করতে পারছে না নিজের ছেলে ওকে গান পয়েন্টে রেখেছে। তবে এত সহজে মরতে চায় না ও। কোনো একটা ট্রিক্স খাটাতে হবেই। ভাবতে ভাবতে এক পা দুপা করে এগিয়ে আসতে শুরু করলো অনিমা। গলার স্বর পুরোপুরি পরিবর্তন হয়ে গেল তার। এবারে কণ্ঠে ফুটে উঠল একরাশ অসহায়ত্ব। দুপুরটা অস্ত্র ঝরিয়ে কাতর স্বরে সে বলতে শুরু করলো, কাঁপছে কেন তোর হাত নিদ্র? শুট কর মাকে। নিট্রুর কিন্তু হাত কাঁপছে না। মাঝে ওর সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে। মায়ের এই ট্রিক্স দেখে হাসল নিদ্র। আমাকে এত বোকা ভেবো না মা, আমি তো তোমারই গর্ভজাত সন্তান। আংশিক হলেও চিনি তোমায়। মাইন্ড গেম খেলে তুমি আর আমায় পরাস্ত করতে পারবে না। আমি মাইন্ড গেম খেলেছি, তুই আমার ছেলে নিদ্র। আমি কিন্তু কখনোই তোর কোনো ক্ষতি চাইনি। আজ আমার মৃত্যুতে সবচাইতে বড় ক্ষতির ভাগিদার হবি তুই। আচ্ছা, আর কি ক্ষতি করার বাকি আছে শুনি তো? আমি কিন্তু সুপ্তর ঠিকানা জানি নিদ্র। মায়ের মুখে সুপ্তর নাম শুনে বিচলিত হয়ে পড়ল নিদ্র। ওর বজ্র মুষ্টিতে ধরে থাকা বন্দুকটা খানিক আলগা হয়ে গেল। টকটকে লাল বর্ণ ধারণ করা চোখের পাতা খানিক কেঁপে উঠল। এই ইমোশনটাকেই কাজে লাগালো অনিমা। ওর মতিভ্রম করতে আবারও বলতে শুরু করলো, আমি জানি সুপ্ত প্রেগনেন্ট। তুই চাস না তোর সন্তানের সাথে দেখা হোক। আজ আমার যদি কিছু হয় তাহলে তোর অনাগত সন্তানকেও হারাবি নিদ্র। ভেবে দেখ। নিদ্রর সংকল্পের ডোর একটু একটু করে ঢিলে হতে শুরু করলো। এবার অন্যমনস্ক হয়ে পড়ল ও। ওর অন্যমনস্কতা ধরতে পেরে দ্রুত পায়ে এগিয়ে এসে চট করে বন্দুকটা কেড়ে নিল অনিমা। হতভম্ব হয়ে গেল নিদ্র। এদিকে ওর দিকে বন্দুক তাক করে কুড়ো হাসি হেসে উঠল অনিমা। তুই এত বোকা নিদ্র। এই তুই আমার অংশ। সত্যিকারের অর্থে আমাকে অপমান করলি আছে। চালটা বুঝতে পারলি না। ভেরি ব্যাড। নিদ্র অস্ত্রসিক্ত নয়নে ব্যথাতর হাসি হেসে উঠল। ওর এই হাসিতে কিছু একটা ছিল। হঠাৎ করে অনিমার মমতাময়ী অনুভূতিটা জাগ্রত হলো মনে। বন্দুকটা সরিয়ে সে বলল, তোকে আমি কিচ্ছু করবো না নিদ্র। তুই আমার ছেলে, আমার নারী ছেড়ে দেন। তোর বুকে গুলি চালাতে বাঁধবে না আমার। সমঝোতার কথা বলি, অতীতে যা হয়েছে সব ভুলে যা। আজ রাত থেকে নতুন করে শুরু কর সব। আমার কথা মতো চল, সুখ পাবি। ওই সুখের আমার দরকার নেই মা, আর দরকার নেই তোমার ছেলে হয়ে বাঁচার। আজ হয় আমি শেষ হব, নয়তো তুমি হবে। চালাও গুলি মা, চালাও গুলি। পাগলের মতো কথা বলিস না। নিজের ভালোটা বুঝতে পারছিস না তুই? আমার সম্পত্তির একমাত্র ওয়ারিশ তুই। কতদিন আর আমি আছি, তারপর তো সব তোর হয়ে যাবে। এই ক্ষমতা, প্রতিপত্তি সব তুই পাবি, শুধুই তুই। অনিমার কথা শুনে পুনরায় ওর চোখে চোখ রাখলো নিদ্র। অনিমা মাথা নেড়ে ওকে ভরসা দেবার চেষ্টা করলো। নিদ্রর চোখে মুখে এবার অন্যরকম দ্রুতি ফুটে উঠল। ঠিক আছে তুমি, এরকমটা তো কখনো ভাবিনি। নিজের মায়ের সাথে শত্রুতা করে ক্ষতি বই লাভ তো নেই। দেখেছো মা, তোমার ভাইটা আমার মাথা খারাপ করে দিয়েছে। নিদ্রর কথার ধরন পাল্টে যেতে দেখে মনে মনে হেসে উঠল অনিমা। ধন সম্পদের লোভ এমন একটা জিনিস যা অতি সাধু ব্যক্তিকেও পাল্টে দেয়। সেখানে নিদ্র এমন কি? তুই ইন্টেলিজেন্ট ছেলে নিদ্র। তুই
তুই কিভাবে মানুষের কথায় আসতে পারিস? সরি মা, খুব ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে। এই দেখো না মামা কি সব বলেছে, আর এই কারণেই তো আমি প্রভোক্ট হয়েছিলাম। ফোনটা বের করে রেকর্ডিং অন করে দিল নিদ্র। আংশিক শুনে অনিমা টেনে নিল ফোনটা। ফোন স্টোরেজ থেকে রেকর্ডিং বাজানো হচ্ছে না, বরং কারোর নাম্বারে পাঠানো হয়েছে সেটা বাজছে। সাথে সাথে ক্রোধান্বিত হয়ে চোখ তুলে তাকালো অনিমা। নিদ্র হেসে উঠল সশব্দে। রিয়েলি ভেরি সরি মা। কার নম্বরে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছ? ডিআইজি আঙ্কেল। এতক্ষণে ওনারা রওনাও হয়ে গিয়েছে হয়তো। তুমি আমায় মারলেও আইনের হাত থেকে আর রক্ষা পাবে না এবার। কেউ আমাকে হারাতে পারবে না নিদ্র, কেউ না। হাতের ফোনটা গায়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারল অনিমা। রাগের বশবর্তী হয়ে পুনরায় বন্দুক ঠেকালো নিদ্রর কপালে। এমন সময় একসাথে অনেকগুলো পদধ্বনি শোনা গেল, তার মানে ওরা এসে গেছে। অনিমা বুঝতে পারল আর অন্তিম সময় আগত। নিদ্রর কপাল থেকে সরিয়ে এবার নিজের মাথায় ধরল বন্দুকটা। টিগারে আঙুল রেখে অদ্ভুত হাসি মাখা মুখে চিৎকার করে উঠল। আমি না চাইলে কেউ আমায় পরাস্ত করতে পারবে না নিদ্র। মাকে চিনবি না এখনো? কখনোই কারোর সামনে মাথা নিচু করিনি আমি। আজ আইনের হাতে ধরা দেব ভাবলি কি করে? প্রয়োজনে। কথা সম্পূর্ণ করল না অনিমা। ভালো থাকিস বাবা। কাতর স্বরে কথাটা বলে আর একমাত্র দেরি করল না, পুরো আঙুলে টিগার চেপে ধরল। সাথে সাথে ঝুম বৃষ্টি নামা রাতের বজ্রপাত এবং বৃষ্টির শব্দ ছাপিয়ে আর্তনাদ করে উঠল বন্দুকটা। অনিমার মাথার খুলি এপার ওপার করে বেরিয়ে গেল একটা বিষাক্ত সেল। নিষ্প্রভ দৃষ্টি মেলে দাঁড়িয়ে থাকা নিদ্রর সারা মুখ ভরে গেল উষ্ণ রক্তিম তরলে। ওর চোখের সামনে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল অনিমা। সেকেন্ডের মাঝে প্রাণবায়ুটা বেরিয়ে গেলেও ক্লান্ত চোখ দুটো রয়ে গেল আধবোঝা নিষ্প্রাণ। নিদ্রর মনে হলো মায়ের আধবোঝা নিষ্প্রাণ দু চোখে যাপিত জীবনের সকল হতাশাগুলো ফুটে উঠেছে একে একে, যার কখনো দূর করা সম্ভব নয়। বুক চেরা দীর্ঘশ্বাসের সাথে রোধ হয়ে আসা কণ্ঠ থেকে মৃদু শব্দে উচ্চারিত হলো, মা। চোখ বন্ধ করে হাঁটু ঘিরে মাটিতে বসে পড়ল নিদ্র। দু চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুদানা অনিমার বন্দুক ধরে থাকা হাতের উপর টুপ করে পড়ল। নিদ্র মায়ের সেই বন্দুক ধরা হাতটার উপর আলতো করে হাত রাখতেই পেছন থেকে ভরাট কণ্ঠস্বরে কেউ একজন বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভোরের আলো ফোটেনি। অদ্রচন্দ্র আর শুক্রর গ্রহটাকে এখনো স্পষ্ট দেখা যাচ্ছে আকাশের বুকে। তৌহিদ ব্যালকনিতে দাঁড়িয়ে বেখেয়ালে সিগারেট ফুঁকছে আর ভাবছে নিদ্রর সাথে কন্ট্যাক্ট করতে হবে। সকাল হতে হতেই তারা বেরিয়ে পড়বে যশোরের উদ্দেশ্যে। সুপ্ত ওখানে আছে। সব আবার ঠিক হওয়ার পথে। ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে তৌহিদের। সিগারেটের ধোয়া কুণ্ডুরি পাকিয়ে ছেড়ে একবার পিছু ঘুরে দেখল তৌহিদ। সিঙ্গেল সোফাটায় কুজো হয়ে শুয়ে আছে রহনীত। ঘুমোয়নি বোঝা যাচ্ছে, অভিমান করে আছে। তখন প্রিয়র কল পেয়ে সাথে সাথে বেরোতে চাচ্ছিল, কিন্তু বাদ সেধেছে তৌহিদ। বলেছে সকালবেলা বেরোনো যাবে, তাই অভিমান। এত অভিমানী কেন মেয়েটা? বাচ্চাদের মতো আচরণ। অন্য কারো ঘরণী হলে কিভাবে সামলাতো সে এই বাচ্চাটাকে? আদতে পারতো কি না কে জানে। শুধুমাত্র তৌহিদ সামলাতে পারবে জন্যই বোধহয় সৃষ্টিকর্তা ওর সঙ্গে মিলিয়ে দিয়েছেন পাগলটাকে। মৃদু এসে নিঃশব্দে ঘরের ভিতর চলে এলো তৌহিদ। আলতো পায়ে রাফিদের পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করলো আসলে ঘুমিয়েছে কিনা। না, ঘুমোয়নি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঢেকে মন্দা মেরে পড়ে আছে। ওকে একটু জ্বালানো যাক, ভাবল তৌহিদ। সিগারেটের গন্ধে বেশ বিরক্ত হয় রফনিদ। ওকে আরো বেশি বিরক্ত করতে দিনে ৫-৭টা সিগারেট খায় আর প্রতিবার সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়াটা ওর মুখের উপর ছাড়ে। ও ঠোঁট ফুলিয়ে দেয় এক ধমক। তৌহিদের মজা লাগে। সিগারেট শেষের পথে বড় করে একটা টান দিয়ে ফিল্টার মেঝেতে ফেলে পা দিয়ে পিষে বাকিটুকু নিভিয়ে দিল তৌহিদ। তারপর রাফিদের উপর ঝুঁকে ওর হাত সরিয়ে সবটা ধোয়া মুখে ছেড়ে দিল। আচানক এমন হওয়ার চমকে চোখ বড় বড় করে ফেলল রাফিদ। অথবা দু হাতে ধাক্কা দিয়ে তৌহিদকে সরিয়ে হুড়মুড় করে উঠে বসল। তৌহিদ ওদিকে গা দুলিয়ে হাসতে শুরু করেছে। এমনিতেই মেজাজ গরম রাফিদের, তার মধ্যে তৌহিদের এসব কাজ কারবার। ওর রাগের আগুন যেন ঘি পড়েছে। চোখ মুখ কুচকিয়ে ঝাঁঝিয়ে উঠল একদম।
বিরাট একটা ধমক দিয়ে বলল। খুব বার বেড়েছিস তৌহিদ তুই। তৌহিদ হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে, চুলে ব্রাক ব্রাশ করতে করতে কৌতুকের সুরে বলল। বেশ হয়েছে, আরো মুখ ফুলে শুয়ে থাক অযথা। আমার মর্জি, আমি শুয়ে থাকবো। তোর কি রে, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। একবার করব, 100 বার করব, কি করবি তুই? তবে রে। রাতে ফোঁসফোঁস করতে করতে রফনিত উঠে এলো তৌহিদের উত্তম মধ্যম দেবে বলে। দু একা বসিয়েছ বাহুতে, তন্মধ্যেই তৌহিদ ওকে দু হাতে পাকড়াও করে পরাস্ত করে দিল। তারপর শক্ত করে বুকে চেপে ধরে বলল, আমার নাগিনী, এত ছটফট করো কেন সবসময়? রফনিত যার পরনায় বিরক্ত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে পারবে কেন? তৌহিদের বজ্রমস্তি থেকে হাত ছাড়াতে না পেরে বাধ্য হয়ে হাল ছেড়ে দিল। ওর কোলে বসে বুকে মাথা ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই নাগিনী যখন ছোবল দেবে তখন বুঝবি। দিনের বেলায় চোখে 7 তারা দেখে পটল তুলবি। নাগিনীর বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় জানা আছে আমার। বিষ দাঁত ভাঙার সুযোগ দিলে তো। দুষ্টু হেসে তৌহিদকে কামড়াতে গেল রফনিত। তৌহিদ চট করে মুখ চেপে ধরল। তুই যদি নাগিনী হোস তাহলে আমিও তোর সাপুড়ে, তোকে আঙুলের ডগায় ঘোরানোর সামর্থ্য আছে, বুঝলি? তৌহিদের কথায় অপমানিত বোধ করে ওর হাতে কুট্টুস করে কামড় দিল রফনিত। তারপর এক হাতে ওর কান টেনে ধরে কিছু বলতে যাবে, ওই মুহূর্তে সোফার ওপর সেলফোনটা বেজে উঠল। এমন অসময়ে ফোনের শব্দে একই সাথে বিস্মিত এবং অবাক হলো তৌহিদ, রফনিত উভয়ই। কান থেকে নিজের হাত সরাতে সরাতে ভীষণ বিরক্ত নিয়ে তৌহিদ বলল, ফোনের আবিষ্কারক কে রে? ওই ব্যাটার মরণ আমার হাতে আছে দেখিস। প্রত্যেক দিন আমাদের রোমান্স নষ্ট করে দেয় এই ফোন। উফ।